দু একটা কথা আমি বলে দিচ্ছি। আমি মাস্টার্স কমপ্লিট করেছি এবং LLBও কমপ্লিট করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আমি এই মুহূর্তে পুলিশে রয়েছি এবং আপনাদের যে সাইবার ক্রাইমগুলো হয় বা সাইবার সচেতনতা যে জায়গায় দরকার আছে সেইগুলো সম্বন্ধে আমার একটা সুস্পষ্ট ধারণা রয়েছে। আমি আপনাদের কাছে সেইগুলো সম্বন্ধেই আলোচনা করবো, যেগুলো আপনাদের কাছে অত্যন্ত দরকারি বলে মনে করছি। আমাদের হাতে সময় খুব একটা নেই, অল্প সময়ের মধ্যে আমরা সাইবার ক্রাইমগুলো সম্বন্ধে তুলে ধরবো। তো আমি রিকোয়েস্ট করছি আমার সতীর্থ ভাস্কর নাথকে এখানে আসার জন্য, এবং আমি চাইছি ও প্রথমে কিছু ইন্ট্রোডাকশন আপনাদের মধ্যে কিছু ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়ার জন্য, যাহলে আপনি বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় সাইবার ক্রাইম আমাদের প্রবলেম তৈরি করে, আমাদের যে স্বচ্ছন্দ জীবনধারা সেখানে ব্যাহত করে, বা কোন জায়গায় আমরা সাইবার ক্রাইমের শিকার হই, সেইটা আপনাদের কাছে ক্লিয়ার এবং সুস্পষ্টভাবে উদ্ভাসিত হবে। তো ভাস্কর, তুমি একটু বলো এই বিষয়ে। নমস্কার, আমি ভাস্কর নাথ। আমার ডিগ্রি হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি, 2 বছরের কোর্স করা আছে। এছাড়াও কম্পিউটার নেটওয়ার্কিং এবং মাল্টিমিডিয়া ওয়েব পেজ ডিজাইনার হিসেবে কাজ করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমটা কি? কম্পিউটার অথবা ইন্টারনেটের মাধ্যমে কোনো অপরাধ সম্পাদনাকে সাইবার ক্রাইম বোঝায়। অর্থাৎ একটি কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে যদি কোনো ব্যক্তি ব্যক্তিগত তথ্যে অবৈধ ব্যবহার বা কাউকে ঠকায়, কপিরাইট করে এবং প্রাইভেসি ঠিক এগুলির মতো অপরাধ করে, তাকে সাইবার ক্রাইম বলা হয়। সাইবার ক্রাইমে প্রধানত দুটি দিক আছে, একটা হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইম আর একটা হচ্ছে নন ফিনান্সিয়াল ক্রাইম। ফিনান্সিয়াল ক্রাইমের মধ্যে পড়ছে ব্যাংক, এটিএম কাউন্টার, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, AEPS অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম, ডিজিটাল ওয়ালেট এবং অনলাইন ই-কমার্স। এছাড়া নন ফিনান্সিয়াল ক্রাইমে আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, ডিজিটাল মিডিয়া, শেয়ারিং প্ল্যাটফর্ম। SCCRB রিপোর্ট অনুযায়ী 2021-এ সাইবার ক্রাইমের সংখ্যাটা আগের বছরের তুলনায় 18.4% বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে প্রায় 8.6% সাইবার অপরাধের কারণ হচ্ছে মহিলাদের সেক্সুয়াল এক্সপ্লয়েট করা। ভাস্কর, আমি এই বিষয়ে একটু জানতে চাইছি যে সবচেয়ে বেশি সাইবার ক্রাইমের শিকার কারা হয়? আমরা শুনেছি যে মহিলা এবং বাচ্চারা সবচেয়ে বেশি সাইবার ক্রাইমের শিকার হয়। তো এই বিষয়ে নিয়ে যদি তুমি কিছু বলো যে কিভাবে মহিলারা বা বাচ্চারা সাইবার ক্রাইমের শিকার হয় এবং কিভাবে আমরা সেটাকে প্রতিবিধান করতে পারবো, সেটা যদি একটু বলো যে মহিলারা কিভাবে সাইবার ক্রাইমের শিকার হয়। যেটা আমরা শুনেছি যে মহিলাদের মধ্যে সাইবার নলেজটা বেশি না থাকার ফলে এরা বিভিন্ন রকম জিনিসে বিভিন্ন রকম OTP দিয়ে দেয়, শেয়ার করে। এই বিষয় নিয়ে যদি একটু বলো, কোন জায়গায় OTP দেওয়া উচিত আর কোন জায়গায় OTP দেওয়া উচিত না, বা গ্যাস থেকে আধার লিঙ্কের ব্যাপারে এইগুলো তুমি যদি একটু বলো তাহলে এগুলো প্রাসঙ্গিক হবে। তুমি এইগুলো নিয়ে একটু বলো। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। বেশিরভাগ ক্ষেত্রে ভিকটিম হচ্ছে স্টুডেন্ট, যাদের বয়স 15 থেকে 28 বছরের মধ্যে। মহিলাদের মধ্যে বেশিরভাগ মেনলি হাউস ওয়াইফ যারা, তারা বেশি এই সাইবার ক্রাইমের শিকার হচ্ছে। এবং যারা বয়স্ক ব্যক্তি আছে, বিশেষ করে ধরুন আপনার ফোনে একটা মেসেজ আসলো যে আপনি 1 লাখ টাকা লটারিতে জিতেছেন। এবার আপনাকে মোবাইলের অপর প্রান্ত থেকে যে ব্যক্তি আছে সে আপনাকে জানতে বললো যে আপনি 1 লাখ টাকা জিতেছেন, এর জন্য আপনার নাম্বারে একটা OTP যাবে। OTPটা যদি দেন তাহলে আপনি 1 লাখ টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আপনি কোনো কিছু যাচাই না করে OTPটা শেয়ার করে দেবেন এবং কিছুক্ষণ পরে দেখতে পেলেন যে আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকা
ছিল 10,000 টাকা ডেবিট হয়ে গেছে। সুতরাং আমরা যখনই পাসওয়ার্ড বা কোনো কিছু লিঙ্ক শেয়ার করবো সেটা ভালো করে আগে যাচাই করে নিতে হবে। তার মানে তুমি বলতে চাইছো যে কখনো কোনো ওটিপি শেয়ার করা যাবে না, আননোন কোনো ব্যক্তিকে ওটিপি শেয়ার করা যাবে না, তাই তো? কখনোই যাবে না। তাহলে আমরা সবসময় সতর্ক থাকবো যে কখনো কোনো সময় কোনোভাবে আমরা আননোন ওটিপি যদি আসে কোনো ব্যক্তিকে আমরা শেয়ার করব না। এটা একদম আপনাদের মাথায় গেঁথে নিন, কারণ 90% যে সাইবার ক্রাইম হয়, যে পোর্ট হয়, সেগুলো কিন্তু সব ওটিপি শেয়ারের মাধ্যমে। আমি রিকোয়েস্ট করব আপনারা এবং আপনাদের বাড়ির যারা বয়স্ক লোকেরা আছেন তারা তাদের বলে দেবেন কোনো মতেই যেন ওটিপি শেয়ার করা না হয়, একদম ক্লিয়ার রাখুন। তো এটা একটা গেল। এরপরে দ্বিতীয় যে লিঙ্কের ব্যাপারে, এই ব্যাপারে তুমি একটু যদি বলো। এই যে অনেক সময় বিভিন্ন ধরনের লিঙ্ক আমাদের মোবাইলে পাঠানো হচ্ছে, ওই যে লিঙ্কে ক্লিক করলে আপনি একটা, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি যে আনঅথরাইজড লোন অ্যাড। আমরা অনেক সময় বিভিন্ন অজানা অ্যাপ থেকে লোন নিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের লিঙ্ক আসছে যে লিঙ্কে আমরা কোনো কিছু যাচাই না করি আমরা লিঙ্কে ক্লিক করছি, ক্লিক করে ওখানে যা প্রয়োজনীয় ইনফরমেশন বা তথ্য আমাদের কাছ থেকে চাইছে সেটা আমরা শেয়ার করে দিচ্ছি। এবং অনেক সময় কি হয় যে আমাদের এমনও হয় যে কোনো ডকুমেন্টস লাগবে না, কোনো ডকুমেন্টস ছাড়াই আমাদেরকে লোন দিয়ে দেওয়া হবে এবং সেই লোনটা হয়তো ইন্টারেস্ট অনেক কম বা অনেক কিছু ছাড় পাওয়া যাবে, এরকম কিছু অজানা ব্যক্তি আমাদের সবসময় কোড দিয়ে থাকে। তখন আমাদের উচিত হবে কি যে মোবাইলে যে তারপরে একটা জিনিস বোঝা যাচ্ছে যে লিঙ্কে শেয়ার করা যাবে না, কোনো আননোন লিঙ্কে শেয়ার করা যাবেই না, কোনো মতেই যাবে না, কোনো মতে কখনোই যাবে না। না। এখন এই যে যেটা হচ্ছে যে আমাদের গ্যাসের ক্ষেত্রে লিঙ্ক বলছে যে লিঙ্ক আপনি এই লিঙ্কে শেয়ার করে দিন, তাহলে গ্যাসটার সঙ্গে আধার যুক্ত হয়ে যাবে, এরকম বিভিন্ন রকম বলছে, তাহলে এগুলো শেয়ার করা যাবে না, তাই তো? কখনোই না। তাহলে আপনারাও মনে রাখবেন যে দ্বিতীয় যে বিষয়টা যে কোনো মতেই কোনো লিঙ্কে শেয়ার করা যাবে না। তো এই জায়গাটায় আপনারা মাথায় রাখুন, কোনো রকম লিঙ্ক থাকলে বা কোনো নিউ ইয়ার আসছে যে হ্যাপি নিউ ইয়ার, এখানে একটা লিঙ্ক দিয়ে পাঠালো, কোনো মতে সেটা ক্লিক করবেন না, আননোন কোনো লিঙ্কে ক্লিক করবেন না। এতে আপনারা সাইবার ক্রাইমের একদম শিকার হবেন। প্রসঙ্গত একটা কথা আমি বলি, এই একটু আগেই একজন বলছিল নিতাই সূত্রধর, আমি রিকোয়েস্ট করবো নিতাইকে, নিতাই তুমি একটু আসো। নিতাই সূত্রধর ও বলছিল যে ও এরকম একটা সাইবার ক্রাইমের শিকার হয়েছে। তো আপনারা লাইভ দেখুন, লাইভ আপনারা শুনুন যে ও কিভাবে, ও একজন সাধারণ ছেলে, ও কিভাবে ওই সাইবার ক্রাইমের শিকার হয়েছিল, আমাদের কাছে এসেছিল। তো আমাদের কাছে আসার পর আমরা তাকে বলেছিলাম যে যেরকম ভাবে বলেছেন সেটা বলে দেবে, ভাষা বলে দেবে, আগে শুনে নিন যে কিভাবে ও সাইবার ক্রাইমের শিকার হয়েছিল। নিতাই আমাদের সামনে এসছে, নিতাই শোনা। নমস্কার, আমি নিতাই সূত্রধর। বেশ কিছুদিন বলতে 15-20 দিন আগে আমার কাছে একটা মেসেজ আসে যে তার মধ্যে লেখা আছে যে আমি একটা কোনো খেলাতে 1 কোটি টাকা জিতেছি। কত টাকা? 1 কোটি টাকা। এবং তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমাকে একটা কল আসে যে আপনি যে লটারিতে 1 কোটি টাকা জিতেছেন সেটা পেতে গেলে আপনাকে কিছু পোস্টিং চার্জ দিতে হবে। সেক্ষেত্রে আমি জিজ্ঞাসা করলাম যে কত টাকা দিতে হবে। উনি বললো যে ওখান থেকে বললো যে 5,000 টাকা দিতে হবে। আমি যথাযথ সেটা 5,000 টাকা পে করে দিই। দেওয়ার পরে 4 ঘন্টা পরে আমার কাছে আবার ফোন আসে, আসার পর বলে যে আপনাকে আবার 25,000 টাকা পে করতে হবে। তখন আমার ডাউট হয়, তখন আমি স্যারের কাছে আসি, স্যারকে আমি বলি কিছুদিন পরে স্যার এই ঘটনা যে এরকম আমার সঙ্গে ফ্রড হয়েছে, 5,000 টাকা দিয়েছে আর 25,000 টাকা চাচ্ছে। তারপরে স্যারের সঙ্গে পরামর্শ করলাম। এবার একটু বলে রাখি যে ওর কাছে যে লটারি 1 কোটি টাকা ওর কাছে বেঁধেছে, এরকম একটা মেসেজ এসে, মেসেজের পরিপ্রেক্ষিতে প্রথমে 5,000 টাকা চায়, 5,000 টাকা ও দিয়ে দেয় প্রসেসিং চার্জ, তারপরে 25,000 টাকা চায়। এরপরে ও আমাদের কাছে আসে। আমরা কি করেছিলাম সেটা আমি ভাস্করকে বলছি, সেটা কি করা হয়েছিল। এরপরে ভাস্কর তুমি ওটা বিস্তারিত বলে দাও এবং পরবর্তীতে আপনারা যদি কখনো এরকম
অথবা আপনার বাড়ির কোনো ফাঁকা জায়গা আছে কিনা, ফাঁকা জায়গাটা 2-3 কাঠা মতো জায়গাটাকে টাওয়ার বসানো হবে এবং আপনাকে 5 লাখ টাকা এককালীন দেওয়া হবে এবং মাসে মাসে হয়তো 10 থেকে 15 লাখ টাকা আপনাকে দেওয়া হবে। এরকম একটা টোপ আমাদেরকে দেওয়া হয়, একটা টোপই বলা চলে। সুতরাং আমাদের করণীয় কি হবে, এরকম ধরনের প্রথমত এরকম ধরনের ফোন বা মেসেজ থেকে আমাদের বিরত থাকতে হবে এবং এরকম যদি ফোন বা মেসেজ আমরা যদি পেয়ে থাকি প্রথমে আগে বিষয়টা যাচাই করে দেখতে হবে যে কোন জায়গা থেকে ফোনটা আসছে, কোন সাইট থেকে আমাকে মেসেজটা করছে এবং আপনার কোনো তথ্য বা কেওয়াইসি যে তথ্য আছে সেগুলো কোনো মতে কারোর কাছে শেয়ার করা যাবে না। যদি আপনার কাছে কোনো টাকা দাবি করা হয় আপনি নিকটবর্তী যে সাইবার ক্রাইম থানা আছে সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারেন এবং নিজের অজান্তে বা কোনো কিছুতে আপনি আগে থেকে কোনো তথ্য শেয়ার করবেন না, বিশেষ করে ব্যাংকের অ্যাকাউন্ট, আপনার আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার, এইগুলো। হ্যাঁ, হ্যালো। তো আমি যেটা নিতাইয়ের যে বক্তব্য ছিল, নিতাই সূত্রধরের যে বক্তব্য ছিল সেটাই আবার রিপিট করছি যে কখনই কোনো মতে টাকা কোনো আননোন ব্যক্তিকে দেওয়া যাবে না। এটা আপনারা মাথায় রাখুন। যতই আপনি কোটি টাকার লটারি পান ওই লটারির ফাঁদে কখনই পা দেবে না। নমস্কার নিতাই, তুমি যাও, আমার পরবর্তী। এরপরে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের যে অনুষ্ঠান অন্তিম পর্যায়ে চলে এসছে। তো এখানে কতগুলো বিশেষ বিশেষ কথা বলে দেবো, সেই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, তাহলে আপনারা সহজে সাইবার ক্রাইমের শিকার হবেন না। তার মধ্যে একটি হলো যে যদি কখনো কোনো সময় আপনারা সাইবার ক্রাইমের শিকার হন সেক্ষেত্রে আপনাদের একমাত্র করণীয়, অনলি ওয়ান, যেটা আপনাকে সাহায্য করবে সেটা হচ্ছে একটা নম্বর রয়েছে, সেটা হচ্ছে 1930। আরেকবার বলছি 1930। এই নম্বরে ফোন করবে 1930, একদম নিজের মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন। কোনো সময় কোনো রকম ভাবে সাইবারে যদি আপনি প্রতারিত হন তাহলে 1930 মাথায় রাখুন। 1930 নম্বরে ফোন করবেন। ফোন করলে এখানে বাংলায়, একদম বিশুদ্ধ বাংলায় আপনাকে সহায়তা করবে যে আপনার যে ক্রাইমটা হয়ে গেছে সেখান থেকে যাতে আপনি মুক্তি পেতে পারেন তার জন্য সহায়তা করবে। 1930 সাল মাথায় রাখুন। ওই সময় নেতাজি এসেছিল স্বাধীনতা আন্দোলনে। এই সময়টার কথা মাথায় রেখে 1930 নম্বরটা মনে রাখুন। কোনো সময় কোনোভাবে সাইবারে যদি আপনি ফ্রডের শিকার হন তাহলে 1930-এ ফোন করবেন। এছাড়াও ওয়েবসাইট রয়েছে, সেটা আপনাদের বলে দিচ্ছে, ভাস্কর বলে দিচ্ছে কিভাবে আপনি ওয়েবসাইটে বা অন্য কোন জায়গায় গিয়ে আপনাদের এই ক্রাইমের কথা বলবেন। ধরুন আপনি বেড়াতে যাচ্ছেন অথবা বাসে বা ট্রেনে আছে, যেতে যেতে আপনার কোনো কিছু ফ্রড ঘটে গেল আপনার সাথে, তখন আপনি কি করবেন? আপনি তো আপনার নিকটবর্তী থানায় আসতে পারছেন না। তার জন্য একটা পোর্টাল আছে, NCRP, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল। NCRP, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল। ওই পোর্টালে আপনি আপনার যাবতীয় কমপ্লেন অনলাইনের মাধ্যমে রেজিস্টার করতে পারবেন এবং আপনার যে হোম অ্যাড্রেস থাকবে, মানে যেটা আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে যে সাইবার ক্রাইম থানা আছে সেই থানায় ওই রিপোর্টটি চলে যাবে এবং আপনি আপনার কাজ মিটিয়ে এসে ওই থানায় গিয়ে যোগাযোগ করে সমস্যার সমাধান করাতে পারবেন। ওয়েবসাইটটা আমি আবার বলছি, NCRP, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল। এছাড়াও আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা যে থানায় আপনার বাসস্থান, যে থানায় বা আপনার অ্যাড্রেস যে থানা আছে সেই থানায় আপনি রিপোর্ট লেখাতে পারেন এবং আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা, আপনার যে জেলা আছে সেই জেলায় সাইবার ক্রাইম বলে একটা থানা আছে, সাইবার ক্রাইম, যারা অনলি এই সাইবার যে প্রতারণা বা সাইবার যে শিকার হয়েছেন আপনি সেইগুলো নিয়ে ডিল করে। তৎক্ষণাৎ একদম ধরে দেয়, কোনো রকম টাইম বিলম্ব না করে সেখানে পৌঁছে যাবেন। ব্যাংক থেকে যদি কোনো রকম টাকা যায় বা ব্যাংকের মাধ্যমে যদি কোনো জালিয়াতি হয় সেক্ষেত্রে আপনাকে তারা পরামর্শ
পরামর্শ এবং তার প্রতিকারের ব্যবস্থা করবে। আপনি যদি কোনো কমিশনারেটের আন্ডারে থাকেন, যেমন ব্যারাকপুর কমিশনারেট, বা যদি আপনি কলকাতা কমিশনারেটের আন্ডারে থাকেন, তাহলে সেখানে সেই কমিশনারেটের আন্ডারে একটা থানা রয়েছে, সাইবার ক্রাইম থানা রয়েছে। সেই থানায় গিয়ে আপনি আপনার অভিযোগ লিপিবদ্ধ করতে পারেন। কোনো রকম ভয় পাবেন না, কোনো রকম ঘাবড়ে যাবেন না, কোনো রকম বিব্রত হবেন না। মনে রাখবেন, এটা হচ্ছে পার্ট অফ ইউর লাইফ। কাজেই কোনো রকম ভাবে বিব্রত না হয়ে সেখানে গিয়ে আপনি আপনার যে অভিযোগ সেটা লিপিবদ্ধ করতে পারবেন। দিন এবং রাত্রি 24 ঘন্টা এই থানা খোলা থাকে। আর একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, বর্তমান যুগে আমাদের আধার কার্ড একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ নথি। এই আধার কার্ডের মিসইউজ বা এই আধার কার্ডের মিসইউজ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে জালিয়াতির শিকার হচ্ছে। এটাকে আমরা বলছি AEPS, অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম। অনেকেই আমরা CSP-তে যাই বা ব্যাংকে যাই, গিয়ে আঙুলের ছাপ দিই, দিয়ে প্রয়োজনীয় টাকা আমরা তুলে আনি। কিন্তু এই আধারের মিসইউজ করে অনেক জায়গায় অনেক ক্রাইম ঘটে যাচ্ছে। একটা ঘটনা যদি উদাহরণ দিতে পারো তাহলে খুব সুন্দর, ভালো লাগবে, লোকেও বুঝতে পারবে, ক্লিয়ার হবে। এই রামবাবু নামে এক ব্যক্তি, উনি একদিন অভিযোগ করে যে আমি কোথাও যাইনি, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কোনো জায়গায় কোনো আঙুলের ছাপও দেয়নি, কোনো কিছু শেয়ারও করিনি, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে 7,000 টাকা ডেবিট হয়ে গেছে। তা এক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনি যে কোনো জায়গায়, এই ধরুন এখন সিম নিতে গেলেও আঙুলের ছাপ বা টাকা তুলতে যাচ্ছে আঙুলের ছাপ, যে কোনো জায়গায় কিন্তু আমরা কোনো কিছু না দেখে আঙুলের ছাপ দিয়ে আধার অথেন্টিকেশন করিয়ে দিই। এরপরে কি যারা অসাধু কিছু ব্যক্তি আছে, আমাদের এই আঙুলের ছাপে একটা কপিও লিখে দিতে পারে। সেক্ষেত্রে আমাদের উচিত হবে কি, যে এই যে থাম্ব ইমপ্রেশন বা বায়োমেট্রিক দেওয়া যেটা, সেটা আমরা সবসময় যাচাই করে দেবো যেখানে দিচ্ছি। এর জন্য আমাদের কি করতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা লিঙ্ক করালে সব থেকে ভালো হয়। এছাড়াও এর মাথার অ্যাপসের মাধ্যমে যদি আমরা আমাদের এই বায়োমেট্রিকটাকে লক করতে পারি, বা আধারের যে ওয়েবসাইট আছে UIDAI, ওখান থেকেও যদি আমরা ওয়েবসাইটে গিয়ে বায়োমেট্রিক লক করতে পারি, তাহলে এই সমস্যা অনেকটাই সমাধান পাওয়া যাবে। আমরা আমাদের এই অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। জাস্ট একটা এক্সাম্পল দেবো এবং সেই এক্সাম্পলের পর, হ্যাঁ কেউ কিছু বলবেন ওখান থেকে? আচ্ছা, বায়োমেট্রিক লক করবেন কি করে? এইটাই হচ্ছে আমার একটা প্রশ্ন এসছে যে বায়োমেট্রিক লকটা করবো কি করে? বায়োমেট্রিক লক যদি আপনি করতে চান, দেখবেন আমাদের প্রেস করে এম-আধার বলে একটা অ্যাপস আছে। আবার বলো, ধরে বলো। মোবাইল তো সবাই ব্যবহার করে, অ্যান্ড্রয়েড মোবাইল। যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে তাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাতে হবে, যেটার নাম হচ্ছে এম-আধার। এই এম-আধারেই আপনি অ্যাপ্লিকেশনে পাবেন বায়োমেট্রিক লক বলে অপশন আছে। ওখান থেকে আপনি, কিন্তু আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকলে আপনি প্লে স্টোর থেকে ওটা নামিয়ে বায়োমেট্রিক লক করে দেবেন। এরপরও যদি মনে হয় যে আপনাদের আরো কিছু জানার দরকার আছে, অবশ্যই আমাদের সঙ্গে কথা বলে নেবেন। প্রায় অন্তিম পর্যায়ে এসে গেছি। একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল আপনাদের দিয়ে আমরা আমাদের এই মঞ্চ থেকে আমরা অন্য লোককে শেয়ার করার জন্য দিয়ে দেবো। যে এক্সাম্পলটা বলতে চাইছি, যে দেখবেন যে হঠাৎ একটা আননোন নাম্বার থেকে একটা ভিডিও কল চলে আসলো, সঙ্গে সঙ্গে আপনি ধরলেন এবং সেখানে কিছু অশ্লীল দৃশ্য আপনার কাছে চলে আসলো এবং সেটা রেকর্ডিং হয়ে গেল। পরবর্তীতে এর মাধ্যমে আপনাকে ব্ল্যাকমেল করা হলো। এটা হচ্ছে সবচেয়ে কমনতম এবং আমাদের দক্ষিণ দিনাজপুরে এটা অহরহ ঘটছে। বি কেয়ারফুল, কোনো আননোন ভিডিও কল ধরবেন না। আপনি একদম মাথায় লিখে রাখুন যে ধরবেন না, ধরলেই আপনি এর শিকার হবেন। তারপরে আপনার ওই অশ্লীল যে ছবিগুলো আছে সেইগুলো আপনার ওই ছবির সঙ্গে অ্যাড করে বিভিন্ন জায়গায় সেগুলো প্রচার করবে। এটাই হচ্ছে এর একমাত্র উদ্দেশ্য। কাজে বি কেয়ারফুল। যদি কখনো এরকম কোনো রকম শিকার হন, দেবেন দেয়ার কোনো রকম সময় নষ্ট না করে সাইবার ক্রাইম থানায় আসেন,
রিপোর্ট লিপিবদ্ধ করুন, কারণ এইগুলো আপনার যে সোশ্যাল যে আপনার ডিগনিটি রয়েছে বা আপনার যে সোশ্যাল ভ্যালু রয়েছে সেগুলো কিন্তু প্রচন্ডভাবে প্রভাব করে। এবং দেখা গেছে যে বিখ্যাত মানে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরাও এর শিকার হচ্ছে এবং লাস্টে সুইসাইড পর্যন্ত করেছে। মানে খুবই মর্মান্তিক ব্যাপার যে শিক্ষক রয়েছে, এমন উদাহরণ প্রচুর রয়েছে যে শিক্ষক এবং উচ্চ প্রতিষ্ঠিত তারাও এই সোশ্যাল ট্যাগমার মাধ্যমে সুইসাইড পর্যন্ত করতে বাধ্য হয়েছে। সেই জন্য আমাদের রিকোয়েস্ট রইল যে কখনো কোনো আননোন ভিডিও থেকে কোনো রকম ভাবে ফোন ধরবেন না। আমাদের সময় প্রায় শেষ হয়েই গেছে। আমি আপনাদের সামনে যে বছর আসছে সেই বছরে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা দিচ্ছি এবং বলছি যে জিনিসগুলো আপনারা বললাম সংক্ষিপ্ত সময়টা খুব একটা বেশি না, 15 মিনিট, এর মধ্যেই আমরা যেটা বললাম সেটা আপনারা মাথায় রাখুন। এবং একটা জিনিস মাথায় রাখুন যে 1930 এই নম্বর লিখে নিন, যদি হাতে পেন থাকে যা থাকে লিখে নিন 1930। কেউ বলবে না, কেউ চিৎকার করবে না, বাঁচতে হলে এই নম্বরটা মাথায় রাখুন। বাংলায় আপনাকে বলে দেবে কি করবেন আর কি করবেন না। 1930 1930 এটা লিখে রাখুন। কোন রকম বিপদ হলেই, সাইবার ক্রাইম হলেই সঙ্গে সঙ্গে দেয়া ফোন করুন, ওনারা আপনাকে হেল্প করবে। আমি ভাস্করকে বলবো শেষ করার জন্য অনুষ্ঠান, ওর যা বক্তব্য ও শেষে বলবে। আমার তরফ থেকে আপনাদের প্রত্যেককে প্রণাম, অভিনন্দন এবং সবকিছু রইল। নমস্কার। আমি শুধু একটুখানি যোগ করবো যে স্যার যেটা বললো যে অশ্লীল ছবি, এই যে আমাদের যে সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো আছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, এখানে যদি আপনি কোনো অপরিচিত ব্যক্তির কল ধরেন বা কল রিসিভ করেন, সঙ্গে সঙ্গে আপনার বা আপনি কোনো কিছু অশ্লীল ছবি দেখাচ্ছে, আপনিও আপনার ছবিটি শেয়ার করলেন, সেক্ষেত্রে প্রথমে যেটা আপনার অসুবিধার সম্মুখীন হবে, আপনার ফোনে যে কন্ট্যাক্ট লিস্ট থাকবে সেটা পুরোপুরিভাবে ওনার কাছে চলে যাবে এবং উনি ওই ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে আপনার কন্ট্যাক্টে যারা যারা আছে তাদেরকে মেসেজের মাধ্যমে পাঠিয়ে আপনাকে ব্ল্যাকমেল করে টাকা দাবি করবে। সুতরাং অচেনা কোনো ব্যক্তির ভিডিও কল বা অচেনা ব্যক্তির থেকে কোনো লিঙ্ক আপনারা কোনো মতেই ক্লিক করা যাবে না বা কোনো মতেই ওই অচেনা ব্যক্তির ভিডিও কলে অ্যান্সার দেওয়া যাবে না যদি আপনি তাকে না চেনেন। আর তার চেয়ে একটা বড় ব্যাপার, আমাদের ইন্ডিয়ান যে কোড আছে +91 ছাড়া অন্য যে কোনো নাম্বার থেকে যদি কল আসে ইগনোর করাটাই সবচেয়ে বাঞ্ছনীয়। আজকের অনুষ্ঠান আমি কোডটা আরেকবার বলতে বলছি, যে কোডে যে ফোন নম্বর বাদে অন্য কোনো জায়গা থেকে অন্য নম্বর থেকে যদি কোনো কল আসে সব সময় চেষ্টা করবে ইগনোর করার জন্য। আমি নম্বরটা আরেকবার +91 দিয়ে শুরু হবে। +91 মানে আমাদের এটা দেশে ইন্ডিয়া কোড। বাইরের দেশে সাইবার ক্রাইম কোনো কিন্তু বাউন্ডেশন রাখে না, এর কোনো সমস্ত পৃথিবী এর মধ্যে পড়ে। তাই বাইরের দেশে কোনো ফোন নম্বর কখনো রিসিভ করবেন না। বাইরের দেশের কোনো ফোন নম্বর কখনো রিসিভ করবেন না যদি না আপনার চেনা হয়। বারবার করে আমরা বলে যাচ্ছি, আপনারা এই ভুলের শিকার হবেন না। আর সবচেয়ে বড় কথা যে সাইবার ক্রাইমে ভিকটিম কিন্তু সে নিজে, কারণ আপনার কাছে ওটিপি আছে, আপনি নিজেই অ্যাক্সেস করার অধিকার নিশ্চিত করেই সে অ্যাক্সেস করতে পারছে। এটা কিন্তু মাথায় রাখা দরকার সবারই, যে আমার কাছে ওটিপি আসছে আমি শেয়ার করছি বা আপনার কাছে তথ্য জানতে দেওয়া হচ্ছে, এটা আপনি বলে দিচ্ছেন। তাহলে সুতরাং ভিকটিম কিন্তু আপনি নিজেই হচ্ছে, এটা আপনাদের সবার মাথায় রাখা উচিত। নমস্কার, ধন্যবাদ। আমরা আপনাদের স্টেজকে শেয়ার করলাম এতক্ষণ। আপনারা যে আমাদের কথাগুলো শুনলেন তার জন্য আমাদের ধন্যবাদ রইল। পরবর্তীতে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন হয়, আমরা আপনাদের খুব কাছেই থাকি, বালুঘাটেই থাকি। আপনারা আমাদের থানায় আসতে পারেন, সাইবার ক্রাইম থানায় আসতে পারেন, লোকাল থানায় আসতে পারেন। আপনাদের হেল্প করার জন্য আমরা সবসময় আছি। নমস্কার, ধন্যবাদ। আপনাদের সামনের বছর যেন শুভ হয় সেই পরিবেশন করে আমরা আমাদের অনুষ্ঠান এখন শেষ করলাম। নমস্কার। সকলকে নমস্কার জানিয়ে আমাদের প্রোগ্রাম এখানে আমরা শেষ করলাম।